স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের সাহিত্য বিষয়ক আলোচনা অনুষ্ঠান বিশ্ব সাহিত্যে। আজকের প্রসঙ্গ বিশ্ব সাহিত্যের চিরায়ত অনন্য নাট্যকার সফোক্লিস ও তার সাহিত্য। আজকের আলোচনা অনুষ্ঠানে অতিথি আলোচক হিসেবে উপস্থিত আছেন ইকবাল সাকি, সহযোগী অধ্যাপক, ইংরেজি বিভাগ, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম। আরও আছেন আয়েশা তাবাসসুম, সহকারী অধ্যাপক, ইংরেজি বিভাগ, সরকারি মহসিন কলেজ চট্টগ্রাম। আপনাদের আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। গ্রিসের সে অনন্য নাট্যকার সফোক্লিসের সাহিত্য আজও আমরা পড়ছি নান্দনিক অভিজ্ঞানে এবং সময়ের সেই চিরায়ত রূপটি দেখার অভিপ্রায়ে। আজকের আলোচনা প্রসঙ্গেই প্রথমে সফোক্লিস ও তার সাহিত্য নিয়ে কিছু বলার জন্য প্রথমে আমন্ত্রণ জানাচ্ছি কবি ও বাচিক শিল্পী ইকবাল সাকিকে। সফোক্লিস এবং তার নাটক, বিশেষ করে ইডিপাস। নাট্যকার সফোক্লিস এবং ইডিপাস সম্পর্কে নাট্য জগতের বা সাহিত্য জগতের বা থিয়েটারের সাথে যাদের সম্পৃক্ততা আছে, ইংরেজি সাহিত্য কিংবা বাংলা সাহিত্য, এই সাহিত্য অঙ্গনে যারা বিচরণ করেন তারা কম বেশি জানেন। তো সফোক্লিস আসলে আমাদের প্রাচীনতম যারা নাট্যকার আছে পৃথিবীর, তার মধ্যে অন্যতম একজন নাট্যকার। পৃথিবীর সবচেয়ে ওল্ডেস্ট যে ট্র্যাজেডি, সেই ট্র্যাজেডি নাম হচ্ছে দি পার্সিয়ানস। এটা স্কাইলাসের লেখা এবং তিনজন প্রাচীনতম নাট্যকার যারা, স্কাইলাস, সফোক্লিস এবং ইউরিপিডস, এই তিনজন বিশেষ করে গ্রিক নাট্যকার, ট্র্যাজেডিয়ান হিসেবে পরিচিত। আরেকজন আছেন যিনি কমেডি লিখেছেন, অ্যারিস্টোফেরাস, তার কমেডির জন্য তিনি বিখ্যাত। তো সফোক্লিস আসলে বেসিক্যালি খ্রিস্টপূর্ব 4th শতকে জন্মগ্রহণ করেন এবং তার যে বিখ্যাত লেখা ইডিপাস নিয়েই আমি বলি। ইডিপাস রচনাকাল খ্রিস্টপূর্ব 430 সালে এবং তার 1 বছর পরেই সেটা মঞ্চস্থ হয়, পারফর্মড হয়। এবং গ্রিক থিয়েটার, যেটা খ্রিস্টপূর্ব 5ম শতকে থিয়েটার যে যাত্রা শুরু করেছিল, সেখানে অনন্য একটি নাটক হিসেবে, ট্র্যাজেডি হিসেবে সেটি পরিচিতি লাভ করে। সফোক্লিসের আরও নাটক আছে, তার মধ্যে অ্যান্টিগন আছেন, ইডিপাস এট কলোনিয়াস আছে এবং আরও কিছু লেখা আছেন। তবে পৃথিবীতে যে মডেল ট্র্যাজেডি হিসেবে ধরা হয়, আজকের ইউরোপ থেকে শুরু করে সমগ্র পৃথিবী জুড়ে ট্র্যাজেডির যে ধারণা, এই ধারণা মূলত আসলে আমরা ইডিপাস থেকে পাই, মানে সফোক্লিসের যে ইডিপাস নাটক। কারণ হচ্ছে যে স্বাভাবিকভাবেই একটা প্যারামিটারকে বা একটা জিনিসকে মডেল ধরেই পৃথিবী এগিয়েছে, সেটা নাটকের ক্ষেত্রেই হোক, সেটা উপন্যাসের ক্ষেত্রেই হোক, কিংবা সেটা ট্র্যাজেডি কিংবা কমেডির ক্ষেত্রেই হোক। তো অ্যারিস্টটলের যে পোয়েটিক্স, সেই পোয়েটিক্সে যে মডেল ট্র্যাজেডির কথা বলা হয়েছে, অ্যারিস্টটল তার পোয়েটিক্সে, কাব্যতত্ত্বের মধ্যে ট্র্যাজেডিকে ডিফাইন করেছেন। একেবারে সেই ডেফিনিশনটাই আজ পর্যন্ত পৃথিবীতে মানুষগুলো যারা নাটক চর্চা করেন তারা কিন্তু অনুসরণ করে থাকেন। সেটা হচ্ছে ট্র্যাজেডি ইজ অ্যান ইমিটেশন অফ অ্যাকশনস দ্যাট ইজ সিরিয়াস অ্যান্ড অফ সার্টেন ম্যাগনিটিউড। মানে মানুষের জীবনের যে কর্মপ্রবাহ, তার ইমিটেশনসটা, হ্যাঁ, হুবহু বিম্বিত করার নামই হচ্ছে কি আসলে ট্র্যাজেডি। এবং সেখানকার যে ল্যাঙ্গুয়েজটা, সেই ল্যাঙ্গুয়েজটা হবে একদম ভেরি অ্যারিস্টোক্রেটিক, সফিস্টিকেটেড, অর্নামেন্টাল ল্যাঙ্গুয়েজ হবে।
এবং সেখানে সেটা দর্শকদের মধ্যে পিটি এবং ফিয়ার তৈরি করবে, এবং আফটার সামটাইমস দেয়ার উইল বি এ পারগেশন বলতে সেটার পিউরিফিকেশনস, মানে অডিয়েন্স যে পিটি এবং ফিয়ার, মানে তার মধ্যে একটা সাসপেন্স তৈরি হয়, এমন একটা সাসপেন্স তৈরি হচ্ছে শেষ পর্যন্ত নিয়ে যায়। যেমন ইডিপাস নাটকের ক্ষেত্রে একটু নাটকের যে মূল বিষয়টা একটু না বললেই নয়, ওখানে আসলে এই নাটকটা বেসিক্যালি মিথোলজি বেসড, হ্যাঁ, মিথোলজির উপর বেস করা এই নাটকটা, যে গ্রিক মিথোলজি, এবং আমরা তো জানি যে সাহিত্যের জন্য এটা একটা কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়, উপাদান, হ্যাঁ, শ্রেষ্ঠ উপাদান হিসেবে ব্যবহৃত হয়। তো অ্যাপোলো হচ্ছে যে গড অফ প্রফেসি। অ্যাপোলোর দরবার থেকে একটা প্রফেসি করা হয়েছে যে তিপস নগরীর যে রাজা, তার নাম হচ্ছে লায়াস, এবং তার রানী হচ্ছে জোকাস্টা। তো তাদেরকে ভবিষ্যৎবাণী করা হলো যে এই ইডিপাস জন্মের সাথে সাথে, তার নামও রাখা হয়নি কিন্তু তখন, যে এই ছেলে তার মাকে বিয়ে করবে এবং বাবাকে হত্যা করবে। খুব স্বাভাবিক, কোনো বাবা মা তো আসলে যে এই ধরনের প্রফেসিকে কোনোভাবেই আলিঙ্গন করতে পারে না, তারা আবার তার সন্তানকে হত্যাও করতে পারে না। হত্যা করলে এটা রটে যাবে যে তারা তার সন্তানকে হত্যা করেছে, ইনফ্যান্টিসাইড হবে, শিশু হত্যার দায়ী হবে। তখন তারা করলো কি, তার পাটাকে প্যারেক দিয়ে বেঁধে, এমনভাবে বেঁধে তার ঘরের কাজের ছেলেটাকে বললো যে তুমি তাকে দিয়ে আসো, পার্শ্ববর্তী সীমান্তের কোথাও তাকে নিয়ে তাকে হত্যা করে ফেলো। তখন যেই চাকরকে দেওয়া হলো, তার হৃদয়ে একটু করুণার উদ্রেক হলো, আমি এটাকে তো ওকে হত্যা না করে পার্শ্ববর্তী যে রাখাল ছেলে আছে তাকে দিয়ে দিয়েছিল। তো ও রাখাল ছেলে পেয়ে খুব খুশি হয়ে গেছিল। পার্শ্ববর্তী রাষ্ট্র ছিল করিন্থ, এবং করিন্থের যে রাজা তার নাম হচ্ছে পলিবাস। পলিবাস ছিল নিঃসন্তান, তার ইস্যুলেস ছিল, তার সন্তান ছিল না। তখন ওই রাখাল খুশিতে রাজাকে এই ছেলে গিয়ে উপহার দিল, রাজাও একটা সন্তান পেল এবং তাকে পুরস্কৃত করলো। এবং তখনও কিন্তু ইডিপাসের নাম রাখা হয়নি, তখন ইডিপাসের পা যে বেঁধে রেখেছিল সেটা পাটা ফুলে গিয়েছিল, তখন তার নাম রেখেছিল, ওই পলিবাসের নাম রেখেছিল ইডিপাস। ইডিপাস মানে হচ্ছে সোল অ্যান্ড ফিট, পা ফুলা, আর রেক্স মানে হচ্ছে রাজা, মানে পা ফুলা রাজা, হ্যাঁ, নামটা হচ্ছে সেরকম। তো তাহলে সে এসকেপ করতে চেয়েছিল যে ওই যে গডের প্রফেসিটাকে, এখন ওই তার বাবা মাকে যেভাবে প্রফেসি করা হয়েছিল তাকেও যেন সেম প্রফেসি করা হয়, তখন অবাক, মানে সে এটাকে স্কিপ করার জন্য যার করার চেষ্টা করছে। এই গল্পটা আমরা মোটামুটি সবাই জানি। তারপরে সে ওখানে চলে এসে কিন্তু ফেইট তাকে এমনভাবে নিয়ে আসলো যে সে এখানে এসে কিন্তু সে জোকাসটাকে বিয়ে করে এবং লায়াসকে হত্যা করে, তার বাবাকে হত্যা করে, মানে ফেইট তাকে তাড়িয়ে নিয়ে আসে। হ্যাঁ, তো যাই হোক, এখন ট্র্যাজেডি ক্ষেত্রে আমি যেটা বললাম যে সফোক্লিস এবং ইডিপাস, তারা হচ্ছে পৃথিবীতে যদি মডেল ট্র্যাজেডি ধরা হয়, হ্যাঁ, তাহলে ইডিপাসকেই মডেল ট্র্যাজেডি ধরতে হবে। এবং সবচেয়ে অবাক করা বিষয়, 16th সেঞ্চুরি পর্যন্ত, এটা বিখ্যাত একটা 16th সেঞ্চুরি পর্যন্ত আমরা নাটক বলতে মানে যা বুঝি, বা ইউরোপেও অক্সফোর্ড ক্যামব্রিজেও কিন্তু গ্রিক পড়ানো হতো, এবং এগুলো ছিল মডেল ট্র্যাজেডি। আমরা আলোচনা চলে যাব আমাদের আয়েশা তাবাসসুমা আর কাছে। তা আমি আপনার কাছে জানতে চাইবো, তার এই ইডিপাস নাটকটি এখনো বিশ্ব ক্লাসিকে অনন্যভাবে পঠিত। তার এই চিরায়ত সাহিত্যের যে অবস্থান, সেটাকে আপনি কি কি বিষয় হিসেবে চিহ্নিত করেন যে এটাকে এজন্যই চিরায়ত হয়ে আছে? ইডিপাস আর সফোক্লিস স্যার, যেটা আগে আমার সহ-আলোচক বলেছেন, অনন্য একটা অবস্থানে আছেন। এই সফোক্লিসের প্রত্যেকটা লেখা এক একটা টাচস্টোনের মতো সাহিত্য জগতে। ওই টাচস্টোন হয়ে ওঠার পেছনে কিছু বৈশিষ্ট্য, কিছু মানে চিরায়ত বাস্তবতা ওখানের মধ্যে উনি সফোক্লিস ওখানে দিয়েছেন, স্থাপন করেছেন, যেটার ফলে আজকে পর্যন্ত এই মডার্ন লাইফেও ইডিপাসকে কেউ অস্বীকার করতে পারে না। এটা ক্লাসিক্স হিসেবে পরিগণিত হচ্ছে। শুরুতে যদি বলি, সফোক্লিস ইডিপাসের মধ্যে, সফোক্লিস প্রায় প্রত্যেকটাই, সফোক্লিসের 7টা নাটক আমরা পূর্ণাঙ্গ রূপে পাই, অন্যগুলো খুব একটা পাওয়া যায় না। 120টির মতো লিখেছিল, হ্যাঁ, কিন্তু 7টা পাওয়া যায় শুধু। আমরা আমাদের পর্যন্ত পড়ার মধ্যে আমরা 7টা পাই। তো সবগুলোর মধ্যেই একটা
মানে ইউনিভার্সাল জিনিস নিয়ে, বেশ কিছু ইউনিভার্সাল থিম নিয়ে উনি কাজ করেছেন। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, তারপরে প্রাইড, এই জিনিসগুলো নিয়ে উনি কাজ করেছেন। এবং এখানে রিলেশনশিপগুলা, সম্পর্কগুলাকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এই সফোক্লিস দেখার চেষ্টা করেছেন। তো ওই সময়ও যে ইডিপাসে বা আন্টিগনে অথবা ইলেকট্রায় যেই জিনিসগুলা, যেই সম্পর্কের প্যাটার্নগুলো এসেছে বা ক্লেশগুলো যেভাবে হয়েছে, কনফ্লিক্টগুলো যেভাবে এসেছে, বা অহংকার হতে হতে, পাওয়ার পেতে পেতে অহংকারী হতে হতে যেই পর্যায়ে গিয়ে মানুষ একটা ডাউনফলে যাচ্ছে, আজকের বর্তমান সময়েও দেখা যায় ঠিক এই জিনিসটাই ঘটে। মানুষ পাওয়ার পেতে 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 বা মানুষ অহংকারী হতে হতে মাত্রা ছাড়া হয়ে সেই ডাউনফলেই যাচ্ছে। যে এই ডাউনফলের পেছনে বা প্রাইড করার পেছনে একটা ভালো উদ্দেশ্য ছিল, কিন্তু আলটিমেটলি একটা নেগেটিভ সাইডে চলে গিয়ে তার একটা পতন ঘটে, যেটার ফলে আমরা ট্র্যাজিক হিরোকে পাই। তো ওই জায়গাটাই জাস্ট থিমটা যদি আমরা হিসেব করি, যে মূল বিষয়, যে মূল বিষয়গুলো নিয়ে মানুষের একদম চিরন্তনভাবে মানুষের মনের মধ্যে থেকে যাওয়া ঈর্ষা, ভালোবাসা বা অহংকার করার প্রবণতা সেদিনও ছিল, আজকেও আছে। আর এখানে আরেকটা জিনিস একটু উল্লেখযোগ্য আমার কাছে যেটা মনে হয়, এবং আমার কাছে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়, মানুষের সাইকোলজি নিয়ে প্রচুর মানে একদম ক্লিয়ার একটা ডেসক্রিপশন আছে। মানে খুব চমৎকারভাবে এই জিনিসটা তুলে ধরা, একদম ছবিটা খুব চমৎকার আঁকা। আসলে মানুষের চিরকালীন বৈশিষ্ট্য তো একই, সে একই, প্রাচীন হ্যাঁ। কালেও যেরকম, সেই আজকেও শুরুর সে- মানুষ, সেই মানে 400-500 শতক খ্রিস্টপূর্ব মানুষের যে চিত্র এঁকেছেন, আজকের চিত্রটা হুবহু একই রকম। যার ফলে সেই ইডিপাস থেকে, আপনারা হয়তো সবাই অনেকেই জানেন, ইডিপাস কমপ্লেক্স হ্যাঁ। জিনিসটা আছে, এই সাইকোলজি। আজকের দিনে ফ্রয়েডিয়ান থিওরিতে আমরা ইডিপাস কমপ্লেক্স পাচ্ছি, সেটার সূচনাটা হয়েছে সেই খ্রিস্টপূর্ব 400-500 বছর আগে। শতকে। তো ওই দিনের চিন্তাধারা আজকের মিলে যাওয়া, এটা আসলে ওই যে রেলেভেন্স না হলে, এটা ক্লাসিক না হলে তো আসলে এতদিন টিকে থাকে না। আজকের চিন্তাটা উনি সেই সময়ে করে ফেলেছেন। আবার দেখা যায় শুধু ইডিপাস কমপ্লেক্স না, ইলেকট্রা কমপ্লেক্সও সেই সফোক্লিসেরই সফোক্লিসেই লেখা। সেই ইলেকট্রা থেকেই ইলেকট্রা কমপ্লেক্সটা চলে এসেছে। আবার পোস্ট ট্রমাটিক যে স্ট্রেস ডিসঅর্ডার, আমরা পিটিএসডি বলি, পোস্ট ট্রমাটিক ডিসঅর্ডারটাও কিন্তু কি সফোক্লিসের থেকেই তৈরি হয়েছে। তো এই যে এইগুলা সবগুলো যদি হিসেব করতে যাই, ওই সময়ের মানুষই, সেটা যেই সময়েই স্রষ্টা সৃষ্টি করুন, তার মানবিকতা, তার মানবিক মূল্যবোধ বা অনুভূতি, তার আবেগ, তার এক্সপ্রেশন চিরকালই একই রকম। এবং সফোক্লিসের বইয়ে, সফোক্লিসের ক্যারেক্টারগুলোতে পড়তে গেলে মনে হয় আজকের আমিকে ওই সময়ে গিয়ে দেখতে পাচ্ছি। আমরা সফোক্লিসের যে চিরায়ত সাহিত্যের যে বৈশিষ্ট্যগুলো, সেটা চিরকালের মানুষের বৈশিষ্ট্যের আকারেই পাচ্ছে। আমরা আবারও চলে যাচ্ছি আমাদের আলোচক ইকবাল সাকের কাছে। আমি তার কাছে জিজ্ঞাসা হচ্ছে, সফোক্লিস শুধু লেখক ছিলেন না, নাট্যকারও ছিলেন না, তিনি রাজ ক্ষমতার সাথে, রাষ্ট্রের গঠন কাঠামোর সাথেও সংশ্লিষ্ট ছিলেন, এবং তার সময়ে শ্রেষ্ঠ লেখকদের সাথেও তার একটি সম্পর্ক ছিল। এই সম্পর্কের রূপভেদ বা তার দার্শনিক পটভূমিটা কেমন? দার্শনিক পটভূমি বলতে আমি আসলে ইডিপাসের মধ্য দিয়ে তো তার দার্শনিক চিন্তাটার প্রতিফলন ঘটিয়েছে। তো ইডিপাসের মধ্যে যে ইডিপাসের যে ক্রিটিক্সরা যেভাবে এটা ক্রিটিসিজম করেছেন, সমালোচনা করেছেন, সেই সমালোচনার যে দার্শনিক দৃষ্টিকোণ থেকে যে সমালোচনা হয়েছে, সেটা সম্পর্কে আমি একটু বলি। সেটা হচ্ছে, তো উনি বলেছেন যে একটা হচ্ছে এটার পারপাস হচ্ছে দুটো, উনি কেউ উল্লেখ করেছেন, এবং এটার ফিলোসফিক এক্সপ্লেনেশন 3-4টা ফিলোসফিক্যাল এক্সপ্লেনেশন আছে। তো পারপাসের মধ্যে যে ফিলসফি, সেটা হচ্ছে ইডিপাস কমপ্লেক্স। ইডিপাস কমপ্লেক্স এই টার্মটা আসলে ইউজ করেছেন সিগমন্ড ফ্রয়েড। সিগমন্ড ফ্রয়েড এজ এ ফিলোসফার ছিলেন। তো তার ইডিপাস হচ্ছে অনেক আগের, আর সিগমন্ড ফ্রয়েড হচ্ছে যে এই যুগের। এই যুগের, হ্যাঁ,
আমরা তো তাহলে উনি পরবর্তীতে কিন্তু যখনই রবীন্দ্রনাথকে নিয়ে কাদম্বনী কমপ্লেক্সও বলি, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। চিরতরে আচ্ছা আচ্ছা, তো তাহলে যেখানে উনি যখন নামকরণ করতেছেন উনি ওই ইডিপাস কমপ্লেক্সটাকে আনতেছেন, দেখেন কত প্রাসঙ্গিক। আরেকটা জিনিস উনি বোঝাতে চেয়েছেন যে এটা দিয়ে যে ম্যান ডাজ নট লিভ হ্যাপিলি আনটিল হি ডাইজ হ্যাপিলি। তো মানুষের চরম সুখটা হচ্ছে যে সর্বশেষ, হ্যাঁ মানে আলটিমেটলি সে তার যে ডিপার্চার হচ্ছে সেই ডিপার্চারের মধ্য দিয়ে কিন্তু আসলে তার পুরো জীবনের, এখন ইডিপাস এতদিন রাজা ছিলেন, সুখে একটা দেশ শাসন করেছেন, তার সম্মানের কোনো শেষ ছিল না, তার প্রভাব প্রতিপত্তির কোনো শেষ ছিল না, তার মানে বিত্ত বৈভবের কোনো শেষ ছিল না, কিন্তু ফাইনালি যখন সে জানতে পারে তার সকল অতীত একটা ভয়ঙ্কর মহাকাব্যিক বেদনা হয়ে তার উপরে দাঁড়িয়ে গেছে। হ্যাঁ এটা তারপর হচ্ছে এখানে আমরা যে ফিলসফিক্যাল কনসেপ্ট ডিটারমিনিজম এবং ফ্রি উইল, হ্যাঁ যে রোল অফ ফেট ইন হিউম্যান লাইফ, এই ফিলসফিটা এখানে প্রধানত কাজ করেছে যে মানুষ চিন্তা করছে একটা, হচ্ছে আরেকটা, ম্যান পজেস গড ডিসপজেস, মানুষ চাচ্ছে একটা, হচ্ছে আরেকটা। সো ইডিপাসের যে জীবন জুড়ে ইডিপাস কিন্তু ইডিপাস যখন আপনি পড়বেন তার প্রতি প্রচণ্ড সিম্প্যাথি তৈরি হবে আপনার। ইডিপাস ইজ কোয়াইট ইনোসেন্ট, সে তার ভাগ্যের দেশে বিড়ম্বনা ভাগ্যের বিড়ম্বনা সে ভাগ্য কোনোভাবে এস্কেপ করতে পারছে না। হ্যাঁ দেখেন আপনি ভাগ্যের ধারণা যেটা আমরা আজকে মডার্ন ফিলসফার যারা আছি, মডার্ন থিঙ্কিং যারা করি, ম্যাটেরিয়ালিস্টিক থিঙ্কিং যারা করি, তারা ফেটকে কি করি আমরা, ফেটকে আমরা কি অ্যাভয়েড করার চেষ্টা। কিন্তু আপনি দেখেন একদম প্রিমিটিভ সময় থেকে যে ফেটের উপরে মানুষের যে একটা আস্থা, গডের উপরে যে মানুষের যে একটা আস্থা, সেটা কিন্তু তখনও ছিল, এখনও আছে। ডেভিয়েশন হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে, কিন্তু এটাকে কেউ অস্বীকার করতে পারছে না। আজকের বিজ্ঞান এত উৎকর্ষতার যুগে এসেও ফেটকে অস্বীকার করতে পারছে না। সে প্রথমে তার বাবা মা তার ফেটকে অস্বীকার এস্কেপ করতে চেয়েছিল, পরে ইডিপাস এস্কেপ করতে চেয়েছিল, তার মানে ফাইনালি ফেট যা চাইছে তাই হয়েছে। সুতরাং ডিটারমিনিজম যেটা ফিলোসফিক্যাল কনসেপ্ট সেটা এখানে আছে। আর ফ্রি উইলের মানুষের কি কোনো ভিত্তি নাই, মানুষ কাজ করে যাবে, কিন্তু তার কি ঘটবে কি হবে সেটা ফেট নির্ধারণ করবে। এটা এক নাম্বার বিষয়। আরেকটা ফিলোসফিক্যাল যে মানে রাজার কাজ হচ্ছে আপনার তার জনগণকে মুক্ত করা। যখন তার যে সিনফুল রিলেশনশিপ উইথ হিজ মাদার, সেটার কারণে পুরো টিপস জুড়ে মড়ক, শস্য ফলছে না, নারীর গর্ভে শিশু সন্তান জন্মগ্রহণ করতেছে না, খরা দুর্ভিক্ষ একটা ভয়ঙ্কর মহামারীতে দেশ নিপতিত। অথচ এর আগে স্ফিংসের যে অত্যাচার ছিল, স্ফিংসের অত্যাচার থেকে ইডিপাস জনগণকে রক্ষা করার কারণে তাকে সিংহাসনে বসিয়েছে। তখন ইডিপাস একটা প্রচণ্ড গবেষণা শুরু করলো, চিন্তাধারা শুরু করলো কীভাবে জাতিকে মুক্ত করা হয়। তখন তাইরেসিয়াসকে নিয়ে আসা হয়। এইখানে একটা চমৎকার ফিলসফি আছে, দেখেন তার যে ইডিপাস যে এখনও প্রাসঙ্গিক। আধুনিক কবি সাহিত্যিকরা তাইরেসিয়াস এই ক্যারেক্টারটাকে ব্যবহার করছে, বিভিন্ন কবিতায় এবং সাহিত্যে ব্যবহার করছে। তাইরেসিয়াস ছিল অন্ধ, এই অন্ধ মানুষটা, হ্যাঁ তাকে যখন নিয়ে আসা হলো, দেখেন অন্ধ হলেই আপনি যে চোখে যদি অন্ধ হয়ে যান যে আপনি যে অন্ধ হবেন তা না, আপনার চোখ থাকলে যে আপনি জ্ঞানী হবেন তা না, জ্ঞানের সাথে ইগনোরেন্স। সো ইগনোরেন্স ডাজ নট মিন দ্যাট ইউ হ্যাভ আইজ। আপনার চোখ থাকলে যে আপনি জ্ঞান অর্জন করবেন বা জ্ঞানী হবেন তা না। কিন্তু একজন অন্ধ মানুষ, তাকে যখন নিয়ে আসা হলো যে আমার এই রাজ্যে মড়ক কেন, তার কারণ তুমি বলো, তাইরেসিয়াস বলে না। না বলার কারণে তাকে গালি দেওয়া হলো, খুব খারাপ ভাষায় গালি দেওয়া হলো। গালি দেওয়ার পরে সে তখন প্রচণ্ড ক্ষেপে গিয়ে, মানে তারও প্রচণ্ড ক্ষোভ হয়, তাকে শেমলেস, ব্রেইনলেস, সাইডলেস, শর্ট বলে গালি দিয়েছে ইডিপাস। তখন তাইরেসিয়াস বলতেছে, ইউ আর টু বি পিটিড ইডিপাস, তোমার জন্য আমার করুণা হয়, আজকে যে গালিগুলো তুমি আমাকে দিচ্ছ, তোমার জনগণ একদিন এই গালি দিয়ে তোমাকে দেশ থেকে বের করে দেবে। কিন্তু ইডিপাসের প্রচণ্ড অহংকার, সবচেয়ে নেগেটিভ সাইড যেটা ফিলসফি, যে রাষ্ট্রনায়কের যে অহংকার, হুব্রিজ, হ্যাঁ, এবং এটার কারণে যে তাকে পতিত হয় মানুষ। পৃথিবী জুড়ে যত ফেসিজম তৈরি হয়েছে আপনি দেখবেন ফেসিজমের পতনটা কিন্তু অহংকারের কারণে হয়েছে। এবং তখন তাকে যখন বারবার বলা হচ্ছে, তখন সে বলছে, ইডিপাস ইউর এনিমি ইজ ইউর সেলফ। তাহলে দেখেন অন্ধ এবং চক্ষুষ্মান, আপনি যদি ফিজিক্যাল চোখ থাকে আপনার, তাইলে যে আপনি আলোকিত হবেন তা না। আপনাকে আলোকিত হইলে আপনার হৃদয়ের চোখকে প্রশস্ত করতে হবে, হৃদয়ের চোখ দিয়ে পৃথিবী দেখতে হবে এবং নিরপেক্ষ থাকতে হবে। অন দি আদার হ্যান্ড, যে হুব্রিজ বা অহংকার হলে, যে সকল রাষ্ট্রনায়করা অহংকারে ভরপুর হয়েছেন, অহংকার তাড়িত হয়ে চলেছেন, তারা ফেসিজমের দিকে গেছেন এবং আলটিমেটলি
ফ্যাসিজমের লাস্ট রিসোর্ট হচ্ছে কি, তাকে পতন। জনগণ দেশ থেকে বের করে দেয়, এবং ইডিপাসকে ফাইনালি জনগণ দেশ থেকে বের করে দিয়েছে। আমাদের আলোচক আয়েশা তাবাসসুমের কাছে জানতে চাইব, তার যে লেখাগুলো আছে, তার শুধু ইডিপাস নয়, তার আরও অনেক লেখাগুলো আছে, সেই প্রসঙ্গে আপনার বক্তব্যগুলো আমি জানতে চাই। ইডিপাস একটা ট্রিলজির অংশ। ইডিপাস টেক্স ফার্স্ট খণ্ড, ইডিপাস টেক্স আরও দুটো আছে, ইডিপাস এট কলোনাস As আর Colonas, অ্যান্টিগন। Antigone। অ্যান্টিগনে হচ্ছে ইডিপাসের মেয়ে, ছোট মেয়ে। মেয়ে। তো এই ইডিপাস অ্যান্টিগনিটা একটু ইডিপাসের অন্য রাইটিংয়ের থেকে একটু আলাদা ধরনের। ইডিপাস বা ক্লাসিক্সের মধ্যে একটা অবজেকশন আছে, সবসময় দেওয়া হয় যে ওই সময় উমেন এম্পাওয়ারমেন্ট ওই জিনিসটা খুব নেগলেক্টেড ছিল, মানে মহিলাদেরকে খুব মানুষ হিসেবে আগেরকার সাহিত্যে খুব একটা স্টাবলিশ করা হয়নি, শুধু সব পুরুষ বা কিং এরকম। অ্যান্টিগনেতে ক্রেয়ন রাজা, অ্যান্টিগনের রাজার ভাগ্নি, কিন্তু সে কিন্তু এখানে কি খুব বোল্ড একটা ক্যারেক্টার। ওইটা একটা মানে আলাদা একটা এক্সেপশন এই জায়গাটা। তো এই অ্যান্টিগনের মধ্যে একটা ওই একই জিনিস, ইউনিভার্সাল কিছু জিনিস আছে, সেটা হচ্ছে আমার মোরালিটি ঠিক নাকি এই রাজার আদেশ কোনটা মানব, আমাকে কোনটা মেনে চলা আছে, ডিভাইন ল নাকি স্টেট ল। আমি স্টেটের মানুষ হিসেবে আমার সেটাও দায়িত্ব, কিন্তু আমি একজন মানুষ হিসেবে স্রষ্টার রুলসটা মানাও আমার দায়িত্ব। অ্যান্টিগনের সমস্যায় পড়ে যায়, ওর দুই ভাই, এক ভাই রাজার পক্ষে যুদ্ধ করে আর এক ভাই বিপক্ষে, দুজনেই মারা যায়। একজনকে রাজা হিরোইক দিয়ে খুব রাজোচিতভাবে সমাধি মানে অন্ত্যেষ্টিক্রিয়াটা সম্পন্ন করে, কিন্তু একই সাথে একটা ডিক্রি জারি করে পলোনিক্সের জন্য কোনো ধরনের কোনো রিচুয়ালস হবে না। কিন্তু অ্যান্টিগনের হিসেবে একজন মানুষ হিসেবে প্রতিটা মৃতদেহের একটা ডিসেন্ট বেরিয়াল পাওয়ার অধিকার আছে। ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের অনুষ্ঠানে এসে আপনাদের চমৎকার আলোচনা উপহার দেওয়ার জন্য। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যারা যেখান থেকে আজকের বিশ্ব সাহিত্যের অনুষ্ঠান উপভোগ করলেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের অনুষ্ঠান এই পর্যন্তই। দেখা হবে আগামীর কোনো অনুষ্ঠানে, অন্য কোনো প্রসঙ্গে। ধন্যবাদ সবাইকে।